আমি সাগরেরও বেলা, তুমি দুরন্ত ঢেউ। বারে বারে কেন আঘাত করিয়া যাও? ধরা দেবে বলে আশা করে রই, তবু ধরা নাহি দাও। বারে বারে কেন আঘাত করিয়া যাও? এই সমুদ্র সৈকতে উপস্থিত হয়ে যেন এই গানের প্রতিচ্ছবি দেখতে পেলাম। ট্রেন এসে দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর। এখন 7টা বাজে, এখানে ছাড়ার টাইম 7টা 5। অবশেষে এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। তো খুব সাজানো গোছানো একটা স্টেশন। এখানে অটো টোটো রয়েছে। এদিকে যাব, দেখি কি পাওয়া যায়। টোটোতে চড়ে এগিয়ে চলেছি বকখালির দিকে। অবশেষে টোটো এখানে এনে নামিয়ে দিল। অবশেষে পৌঁছে গেলাম বকখালির সমুদ্র সৈকত। এখন সকাল 9টা 25 বাজে। আমি শিয়ালদা থেকে যেটা সকাল 5টা 20 ট্রেন, সেটা সোনারপুর থেকে ধরেছি। সোনারপুরে আমি ট্রেনে উঠেছি 5টা 50 নাগাদ ট্রেনে উঠেছি। আর এখন 9টা 25 বাজে। এর মধ্যে আমি চলে এসেছি বকখালির সমুদ্র সৈকতে। এখানে ছোট একটা জলধারা রেখে সমুদ্র চলে গেছে অনেক দূরে। সুদূর বিস্তৃত দিগন্ত জুড়ে ধুধু বালুচর। এই একটা জলের রেখা আমরা দেখতে পাচ্ছি। মন দিয়ে মাইকে ঘোষণা করছে সতর্ক বার্তাটি শুনে নিন। সেই সঙ্গে শুনে নিন, এই বকখালিতে এসে বকখালিকে নিয়ে আমি একটা কবিতা লিখে ফেললাম। সেটা অনেক আশায় বুক বেঁধে এসেছি তোমায় দেখিতে, এঁকেছি তোমার ছবি মনে নানা রঙের তুলিতে, এসেছি তোমার তরঙ্গে মনের আনন্দে ভাসিতে, তোমার ঢেউয়ের তালে তালে মনের আনন্দে দুলিতে, দূর বহুদূর শুধু বালুচর তোমায় পাই না দেখিতে, শুধু বালি ধুধু বালি ওহে বকখালি, এ সাগর তট কবে মিলিবে স্রোতে। আই লাভ বকখালি। এখানে প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা আলপনা আঁকা সমুদ্র সৈকত বকখালি সমুদ্র সৈকতের একটি বিশেষ বৈশিষ্ট্য। সুন্দর আলপনা আঁকা। আসলে সমুদ্র সৈকতের যে কত বিচিত্র রূপ থাকতে পারে, তৈরি হতে পারে বিভিন্ন কারণে। বিভিন্ন প্রাণী পতঙ্গ, মাছ, কাঁকড়া, তারা সমুদ্রে নানা রকমের নকশা আর আলপনা তৈরি করে। সমুদ্রের ফেনিল জলরাশি একটু একটু করে এগিয়ে আসছে এদিকে।
দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, দূরে একটা মাছ ধরার ট্রলার। এখানে জলের একটা সুন্দর প্রবাহ বইছে, দেখতে খুব সুন্দর লাগছে। বাহ, অসাধারণ। রোদ্দুর পড়ে সূর্যের আলো পড়ে চিকচিক চিকচিক করছে। পা ভিজিয়ে চললাম। দূরে দেখা যাচ্ছে ওই যে হাওয়া কলগুলো, ওটা হলো ফ্রেজারগঞ্জ। এবং এই বকখালিটা ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের মধ্যে এবং থানার মধ্যে। সমুদ্রের গর্জন আস্তে আস্তে বাড়ছে এবং স্রোতগুলো এগিয়ে আসছে। একটু খেয়াল করুন, সমুদ্রের উপরে পৃষ্ঠ, রোদ্দুর লেগে কীরকম সূর্যের কিরণে চিকচিক চিকচিক ঝিকমিক ঝিকমিক করছে। আর তরঙ্গগুলো দেখছেন পাড়ের কাছাকাছি চলে আসছে অতি দ্রুত বেগে, আরও কাছাকাছি চলে আসছে, আরও কাছাকাছি। এবার জোয়ার এসেছে বলে মনে হচ্ছে। এখানে এরকম পাখি দেখা যাচ্ছে, বেশ কিছু দেখলাম। এই পাখিটা যেমন, কি পাখি জানি না, এই যে দৌড়াচ্ছে। আমিও দৌড়াই, উড়ে গেল। প্রচুর পাখি। স্বচ্ছ কাচের মতো এই যে বালুচর, বাহ, একদম কাচের মতো স্বচ্ছ, এত মসৃণ, এত সমান, এত সমতল, একদম কাচের মতো। এখানে একটা দাগ কাটি দেখি, এই যে, বাহ, দাগগুলো মিলিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। বকখালি সমুদ্রের এই সমুদ্র তট এবং সমুদ্রের সৌন্দর্য আসলে অসাধারণ। সমুদ্রটা একটু ভিতরে, বিচ থেকে অনেকটা ভিতরে, এই জন্য একটা রিস্কি। এখানে নিরাপত্তা কর্মী যারা আছে তাদের কাছ থেকে শুনে ভিতরে ঢুকতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, বললেন জোয়ার আসার এখনও দেরি আছে, জোয়ার এলে আমরা বলে দেবো, সাবধান করে দেবো। আসলে দীঘার সমুদ্র সৈকত দেখেছি, কিন্তু বকখালির সমুদ্র সৈকত এত প্রসারিত, এত বৃহৎ, এত সুন্দর, এখনও গায়ে আঁচড় পড়েনি, এত মসৃণ। ওই নিরাপত্তা কর্মীরা ওদের সাবধান করে দিচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে ওরা, সমুদ্রের অনেক গভীরে চলে যাচ্ছে। নিরাপত্তা কর্মীরা তাদের বাঁশি বাজিয়ে সাবধান করে দিচ্ছে। এই সমুদ্র একদম নিষ্পাপ, পবিত্র, নবীন, সুন্দর, এতে কোনো খুঁত নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমুদ্র তট, এই বালুচর, সমুদ্র সৈকত, যাই বলুন না কেন, অসাধারণ সুন্দর। সাদা বালির সমুদ্র সৈকত, ওই পিছনে ফ্রেজারগঞ্জ। দূরে দেখা যাচ্ছে কিছু মাছ ধরার ট্রলার, এপাশে ভিড় বেশি। এই যে কিছু বিড়ির প্যাকেট, এই কুরকুরের প্যাকেট এখানে ফেলেছে এই অসচেতন পর্যটক। এরা আসলে, এদের মধ্যে কোনো চেতনা নেই, একটা সুন্দর জায়গাকে এরা নষ্ট করছে, দূষিত করছে। কখনো রৌদ্র, আবার কখনো মেঘলা।
জলের রেখা ক্রমশ এগিয়ে আসছে আলপনা এঁকে এঁকে। বাহ, খুব মনোমুগ্ধকর দৃশ্য, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালে মনের সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ ক্লেশ ভুলে যায়। সমুদ্রের এই ঢেউ, তারপরে বাতাস যেন সব কিছু ধুয়ে মুছে উড়িয়ে পরিষ্কার করে দেয়, স্বচ্ছ করে নির্মল করে দেয়। শান্ত স্নিগ্ধতায় একটা শান্তিতে মনটা ভরে যায়। একটা অদ্ভুত ভালো লাগা মনটাকে আপ্লুত করে, পুলকিত করে। এইমাত্রই মেঘলা ছিল, এখনই মাথার উপর জ্বলন্ত সূর্য আবার তাপ বিকিরণ করছে। আর সূর্যের তাপে সমুদ্র পৃষ্ঠ অন্যরকম একটা রূপ ধারণ করে। সমুদ্রের পৃষ্ঠটা সূর্যের আলো করে চিকচিক চিকচিক করে, খুব সুন্দর দেখতে লাগে। এই সমুদ্র তট দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে। অনেক রোদ্দুরের প্রচণ্ড তেজ, কিন্তু যে হাওয়া বইছে না, তাতে এই তেজটা কিন্তু মালুম হচ্ছে না, মাথায় লাগছে। এই হাওয়াটা জলের উপর দিয়ে আসছে যেহেতু, সেই জন্য হাওয়াটা ঠান্ডা, শান্ত, স্নিগ্ধ এবং মিষ্টি। আর তার সঙ্গে তো সমুদ্রের সৌন্দর্য রয়েছেই। আর সমুদ্রের যে বালুতট, তার সৌন্দর্য অতুলনীয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের আলপনা আঁকা, কোথাও পাখি, কোথাও কাঁকড়া, কোথাও পোকামাকড় এই আলপনা এঁকে রেখে দিয়েছে। এবার আসি এখানে থাকা খাওয়ার কথায়। এখন এখানে প্রচুর হোটেল, থাকার বা খাওয়ার কোনো সমস্যা নেই। সব সময়, সব সিজনেই আপনি থাকার জন্য হোটেল পাবেন। আর খাওয়ার জন্য তো প্রচুর দোকান রয়েছে এই বাজারে বা বিচে। ওদিকে বকখালি সমুদ্র সৈকতের ওদিকে রয়েছে কার্গিল সানসেট পয়েন্ট। সেখান থেকে সূর্যাস্ত দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমি সূর্যাস্তের সময় সেখানে আমি যাব না, আমি এখনই বেরিয়ে যাব। তবে ওখানে আমি এখনও যাব, একটু পরেই যাব। আর তার কারণ আমি সকালে সকালে এসেছি, আর সকালে সকালে বেরিয়ে যাব। বকখালি সমুদ্র বিচ এই দিক দিয়ে সুবিধাজনক যে কলকাতা থেকে, শিয়ালদা থেকে 5:20 ট্রেন ধরলে, 5:20 ট্রেন ধরে এলে এখানে 9:30টার মধ্যে পৌঁছানো যায়। সকাল 9:30টার মধ্যে পৌঁছে টুকটাক টিফিন করে নিয়ে সমুদ্র সৈকতটা ভালো করে দেখে কিন্তু খুব সহজেই বাড়ি ফেরা সম্ভব, মানে কলকাতায় ফেরা সম্ভব, কোনো অসুবিধা হয় না। সেটাই আমি করব। আর এখানে থেকে ইচ্ছা করলে মৌসুমী দ্বীপে যাওয়া যেতে পারে। আর এখানে নিরাপত্তা কর্মীরা রয়েছে, তারা বেশি দূরে কেউ যদি চলে যাচ্ছে তাদের বাঁশি বাজিয়ে সাবধান করে ডেকে আনছে, এবং তারা বলছে কখন জোয়ার আসবে, কতক্ষণ থাকা যাবে। অতএব এই বিচে এলে নিরাপত্তা কর্মীদের কাছ থেকে অবশ্যই শুনে নেবেন যে এই সময়টা সমুদ্রের ভিতরে যাওয়াটা, তার কারণ সি বিচটা সমুদ্রের মধ্যে অনেকটাই চলে গেছে। তাই জিজ্ঞেস করে নেবেন যে আমি এই সময়টা সি বিচের ভিতরে যাওয়া, সমুদ্রের কাছে যাওয়াটা নিরাপদ কিনা, তাদের কাছে শুনে তবেই যাবেন। তারা যখন বলবে এই সময় ফিরে আসবেন,
তখন ফিরে আসবেন অবশ্যই। নইলে কিন্তু এই বীচ যেটা শুকনো দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু পরেই এই সমুদ্রের জলে ডুবে যাবে, এবং এখানে অনেকেই কিন্তু মাঝে মাঝে বিপদে পড়ে। কথা না শুনে তারা বেপরোয়াভাবে এখানে থেকে যায়, ঘোরাফেরা করে, সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে, সমুদ্রের জলে হাবুডুবু খেতে থাকে। অর্থাৎ এই বিপদ এড়ানোর জন্য অবশ্যই এখানকার নিরাপত্তা কর্মীদের কথা শুনে তবেই সমুদ্রটা ভ্রমণ করবেন। খুব সুন্দর লাগবে বন্ধুবান্ধব মিলে বা একা বা আত্মীয় স্বজন বা পরিবার পরিজন নিয়ে এটা ঘুরতে, সমুদ্রে সময় কাটাতে সত্যি ভালো লাগবে। ওই যে ছেলেরা ক্রিকেট খেলছে, ওখানে ওখানে দেখছিলাম ফুটবল খেলছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে সবাই এনজয় করছে। এখানে নিরাপত্তা কর্মীরা বসে আছেন। তারা সব সময় নজর রাখছেন কেউ দূরে চলে যায় কিনা বা কতক্ষণ এখানে থাকা যাবে, জোয়ার কখন আসবে, কখন তাদেরকে ফিরে যেতে বলা হবে। এই জন্য আর হচ্ছে নালাটা। ওই একটা পার হতে হবে। এটা পার হয়ে এলাম। দূরে ওই বকখালিকে পিছনে ফেলে হাঁটতে হাঁটতে, এই বীচ দিয়েই হাঁটতে হাঁটতে চলে এলাম এই ফ্রেজারগঞ্জ। এটা হলো ফ্রেজারগঞ্জ। হ্যাঁ, এই ফ্রেজারগঞ্জে চলে এলাম। এই বীচ দিয়েই হাঁটতে হাঁটতে চলে এলাম। প্রায় 1 কিলোমিটার, ওই অবধি পৌঁছালে 1 কিলোমিটার হবে। হেঁটে চলেছি ফ্রেজারগঞ্জের দিকে, বকখালিকে পিছনে রেখে। আরে এখানে তো, এটা তো লাল কাঁকড়ার জগৎ। এখানে জাল ফেলছে, মাছ ধরছে। বাহ, দেখি কি মাছ ওঠে। চলে এলাম ফ্রেজারগঞ্জ। ওই দূরে বকখালি, এটা ফ্রেজারগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জে কিন্তু সমুদ্র সৈকত নেই। এই সমুদ্র সৈকত এখানেই শেষ, এবং সংকুচিত হতে হতে, প্রসারিত হতে হতে ওই চলে গেছে বকখালির দিকে, আর এইদিকে সংকুচিত হতে হতে এখানে এসে শেষ হয়েছে, ফ্রেজারগঞ্জে এসে শেষ হয়েছে সমুদ্র সৈকতটি। এখন এই পথে আমি উপরে উঠব, উপরে উঠে ফ্রেজারগঞ্জের এই মূল পয়েন্টে যাব, এবং ওখান থেকে যেটাকে বলা হয় সানসেট পয়েন্ট, সেখানে যাব। হেঁটে চলেছি। এখানে কিন্তু সমুদ্রের আলাদা রূপ দেখতে পাচ্ছি এই ফ্রেজারগঞ্জে এসে। এটা ফ্রেজারগঞ্জ।
ফ্রেজারগঞ্জ এখানে সমুদ্রের পাড় সুন্দর করে বাধাই করে রাস্তা করা হয়েছে আগুনে পোড়া ইট দিয়ে। ফ্রেজারগঞ্জ উইন্ডমিল। বকখালি ট্যুর ছেড়ে এখন ফ্রেজারগঞ্জে এসে পৌঁছেছি এবং এই রাস্তা ধরে হাঁটছি, হেঁটে ওদিকে যাচ্ছি এবং সামনে সানসেট পয়েন্ট। ফ্রেজারগঞ্জ থেকে সমুদ্রের রূপ দেখতে পাচ্ছি আমরা। কার্গিল সি বিচে যাওয়ার উপায় হেঁটে যাওয়া। এখানে গাড়ি পাওয়া যাবে না, হাঁটাই একমাত্র রাস্তা, তাই হেঁটে চলেছি, এছাড়া কোনো উপায় নেই। এখানে একটা বৈশিষ্ট্য, প্রচুর ঝিঝি দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, আর ঘুরতে ঘুরতে চলে এলাম কার্গিল সি বিচে। ওই যে সামনে দেখা যাচ্ছে কার্গিল সি বিচ। সূর্যাস্তের সুন্দর দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যায় এবং সেটা দেখার জন্যেই ঠিক সূর্যাস্তের সময় পর্যটকরা এখানে এসে জড়ো হয়। এটা হলো কার্গিল সানসেট পয়েন্ট, কার্গিল সি বিচ। এটা সূর্যাস্তের সময় এখানে এলে সুন্দর সূর্যাস্ত দেখা যায়, সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। আমি এসেছি দুপুর 12টায়, আর ওদিকে দূরে ওই শুটকি মাছ শুকানোর কারখানা বা ফার্ম ওখানে। কার্গিল সি বিচ, উপরে দূরে মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে। এই দিকটা হচ্ছে জম্মুদ্বীপ, ওই আইল্যান্ডটা হচ্ছে জম্মুদ্বীপ। আর এদিকটা এই সোজা এই আইল্যান্ড, ওই যে মৎস্য প্রকল্প ফার্মের একদম পিছন দিকে যে আইল্যান্ডটা, ওইটাই হলো মৌসুমী দ্বীপ। কার্গিল সি বিচ থেকে হেঁটে 10-15 মিনিটে চলে এলাম বেনফিশ মৎস্য বন্দরে। অনেক মাছ ধরা ট্রলার এখানে দাঁড়িয়ে আছে, মাছ নামানো হচ্ছে, মাছে বরফ দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে এখানে ম্যানগ্রোভ, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, উপাসেও ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভের জঙ্গল। উপাসটা ম্যানগ্রোভের জঙ্গল, ওখানে যাওয়া নিষেধ, একদম ম্যানগ্রোভ। এখানে ম্যানগ্রোভ জায়গায় ও প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, মাছ ধরার ট্রলার। এখানে মাছে বরফ দেওয়ার কাজ চলছে। লঞ্চে জম্মুদ্বীপ, লঞ্চে কত ভাড়া? লঞ্চে ভাড়া পার হেড 150 টাকা ভাড়া, 20-25 জন পার হেড 150 টাকা। 20-25 জন হলে ছাড়ে? হ্যাঁ, এখান থেকে ছাড়বে। আচ্ছা, কজন হয়েছে? ওনারা দুজন বসে আছে। কতক্ষণ লাগবে? প্যাসেঞ্জার হতে কত টাইম লাগবে সেটা বলতে পারবো না। কখন? যাওয়া আসা
দাঁড়ানো নিয়ে 2 ঘন্টা লাগে বোটে। 2 ঘন্টা। এবারে আপনারা চাইলে রিজার্ভ নিয়ে যেতে পারেন, এই মুহূর্তে ও। প্যাসেঞ্জার নেই। আচ্ছা, এই মুহূর্তে স্পেশাল বোট দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে যান। কত ওটা? স্পেশাল নিয়ে 3000। 3000 টাকা লাগবে স্পেশাল। আচ্ছা, না পরে আরেকদিন যাওয়া যাবে, এখন এটা 2 শুনেছেন? আচ্ছা, এটা ফ্যাসা মাছ। এখান থেকে মাছ কি বিক্রি হয়? মাছ বিক্রি হয় এখান থেকে? বিক্রি হয় না, খুচরো বিক্রি নেই। এখানে ফ্যাসা মাছ ঢালছে। আরে বরফ রয়েছে। তাহলে জম্মুদ্বীপ, আচ্ছা মৌসুমী দ্বীপের কি, মৌসুমী দ্বীপ যান নাকি? স্যার এখান থেকে জম্বুদ্বীপ, মৌসুমী দ্বীপ, গঙ্গাসাগর যাওয়া যায়, শুধু টাইম বাড়বে আর পয়সা বাড়বে স্যার। আচ্ছা, শুধু মৌসুমী দ্বীপ কত এখান থেকে? শুধু মৌসুমী দ্বীপ হলে আপনার শুধু মৌসুমী দ্বীপ 3500। 3500 লঞ্চ মানে রিজার্ভ? নিয়ে যাবেন, নিয়ে আসবেন। ও আচ্ছা আচ্ছা। ওখান থেকে জম্বুদ্বীপ, আর জম্মুদ্বীপ, মৌসুমী দ্বীপ, সাগরদ্বীপ, এই তিনটে মিলে সাগরদ্বীপের আজকে টাইম হবে। ও, জম্মুদ্বীপ, মৌসুমী দ্বীপ 5000। হ্যাঁ, জম্মু মৌসুমী এই মুহূর্তে হবে 4 ঘন্টা টাইম লাগবে, 5000। আর এর সঙ্গে যদি সাগরদ্বীপ যোগ হয় তাহলে ওটা আপনাকে কালকে আসতে হবে। তো সেটা কত পড়বে? সেটা টোটাল পড়বে আপনার 8500। 8500 টাকা। জম্মুদ্বীপ, মৌসুমী দ্বীপ, সাগরদ্বীপ 8500, তাই তো? গঙ্গাসাগর আর কি। ঠিক আছে, যাই হোক, এখান থেকে যাওয়া যেতে পারে জম্মুদ্বীপ, মৌসুমী দ্বীপ এবং সাগরদ্বীপে। এটা ম্যানগ্রোভ অরণ্য। প্রচুর ট্রলার বা জাহাজ, যাই হোক, মোটামুটি দাঁড়িয়ে আছে মাছ ধরার ট্রলার। আর এটা হলো প্যাসেঞ্জার ট্রলার লঞ্চ। জম্মুদ্বীপ বা মৌসুমী দ্বীপ, আপনি সাগরদ্বীপে আপনি যেতে পারেন। ওটা ওপারে হচ্ছে, ওটাও ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভের জঙ্গল। ওটাও একটা দ্বীপ, ওই দ্বীপে যাওয়া নিষেধ আছে। এই হলো টোটাল চিত্র। ম্যানগ্রোভ অরণ্যের পাড়ে দিয়ে চলেছি হেনরি আইল্যান্ডে। টোটোতে করে ম্যানগ্রোভের পাশ দিয়ে চলেছি হেনরি আইল্যান্ডে দেখে। এটা সব ম্যানগ্রোভ অরণ্য। প্রবেশ করছি হেনরি আইল্যান্ডে। এগুলো সব টুরিস্ট লজ। সুন্দর লেকের পাশ দিয়ে টোটো করে চলছে হেনরি আইল্যান্ডের মধ্য দিয়ে। এই ম্যানগ্রোভের মধ্য দিয়ে এই রাস্তা ধরে এগিয়ে গেলেই হেনরি আইল্যান্ডের সি বিচে পৌঁছানো যাবে। দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল। আমার সামনে আরও কয়েকজন পর্যটক যাচ্ছেন। এগিয়ে চলেছি ম্যানগ্রোভ জঙ্গলের মধ্য দিয়ে সি বিচের দিকে। এই কাঠের ব্রিজটার ওপারে হেনরি আইল্যান্ডের সি বিচ। এখানে একটা সতর্কীকরণ লেখা আছে, কাঠের পোলে একে একে পারাপার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন। আচ্ছা, এই কাঠের ব্রিজ পার হলেই হেনরি আইল্যান্ড সি বিচ। কাঠের ব্রিজ পার হয়ে এলাম। এখানেও সতর্কীকরণ রয়েছে, বিপদ এড়িয়ে চলুন। এখানে সতর্কীকরণ রয়েছে, বিপদ এড়িয়ে চলুন, সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি ও স্রোত আছে, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন। এগিয়ে চলেছি সি বিচের দিকে।
সমুদ্রের দিকে, চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভের শিকড়, বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট চারিদিকে। ও দুর্দান্ত জায়গা, অসাধারণ অসাধারণ। দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট। হেঁটে চলেছে একা এই ফরেস্টের মধ্য দিয়ে, এই সরু বাঁধানো রাস্তা দিয়ে, দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট। এ সমুদ্রে বিপদ আছে, এখানে চোরাস্রোত রয়েছে, রয়েছে চোরাবালি, তাই সমুদ্রে নামা নিষেধ। এবং সর্বসময় এখানে ডিউটিরত নিরাপত্তা কর্মীদের সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে, তাদের সহযোগিতায় এখানে ঘুরতে হবে। এখানে হেনরি আইল্যান্ডের এই যে এখানে দুদিক দিয়ে গাছ, দুদিক দিয়ে এখানে রাস্তার উপর যেন চাঁদোয়া বিছিয়ে আছে। এখানে শুটিং করছে এরা। ব্যাস শেষমেশ পৌঁছে গেলাম সমুদ্রের বিচে। ও এখানে সমুদ্রের গর্জন খুব খুব গর্জন করছে। এখানে বিচে নামা নিষেধ, তবুও কয়েকজন নেমেছে। চোরাবালি আছে, এগুলো হয়তো চোরাবালি। এখন সন্তর্পণে আমি এগিয়ে চলেছি, পাছে না চোরাবালিতে পা পড়ে যায়। বা কি সমুদ্র! হ্যাঁ সত্যি, এখানে সমুদ্রে সি বিচে কাদা রয়েছে, কিন্তু চারিদিকে ওদিকে এই জায়গাটা একটু পরিষ্কার স্বচ্ছ, কিন্তু এদিকটা মনে হচ্ছে কর্দমাক্ত। ওয়াও, হেনরি আইল্যান্ড সি বিচ। অবশেষে আসবো না করেও পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডে। ভাবলাম সেই যখন এসেছি একেবারে সব কিছু দেখেই যাই। ভালো লাগলো সমুদ্রটা। এখানের বৈশিষ্ট্য হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। সমুদ্রের সি বিচের পাশ দিয়ে বিশাল বিস্তৃত, দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভের জঙ্গল। এটাই এখানকার প্রধান বৈশিষ্ট্য। সমুদ্র এখানে বড়ই আগ্রাসী, বড়ই গর্জন করছে। হ্যাঁ, চোরা স্রোত রয়েছে, স্রোতগুলোও বিপজ্জনক, তাই স্রোতগুলো এগিয়ে আসছে, স্রোতগুলো থেকে সাবধান থাকতে হবে। সমুদ্র দেখে, বিচ দেখে এবার বাড়ি ফেরার পালা। বকখালি, ফ্রেজারগঞ্জ, কার্গিল সি বিচ, হেনরি আইল্যান্ড সবটাই দেখা হলো। খুবই ভালো লাগলো, খুবই উপভোগ্য। একদিনের ট্যুরের জন্যে বা দুদিনের ট্যুরের জন্যে খুবই উপযুক্ত জায়গা। কলকাতার কাছাকাছি ঘোরার আদর্শ জায়গা। ভিডিওটা দেখে কেমন লাগলো মতামত দেবেন, মতামত জানাবেন।